ওয়েলকাম টু হোমায়রাস স্টোরি। আজকে তোমাদের জন্য অনেক রোমান্টিক এবং ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। আজকে ড্রামার মধ্যে আমরা দেখতে পাবো মেয়েটিকে তার মা অনেক বেশি কন্ট্রোলে রাখার চেষ্টা করত। তাই সে সব কিছু আর সহ্য করতে না পেরে তার মাকে প্রলুব্ধ করার জন্য শহরের সব থেকে ধনী টাইকনের সাথে রাত কাটিয়ে ফেলে। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা র্যানকে দেখানো হয় তার মা জোর করে তাকে হসপিটালে নিয়ে আসে যাতে সে র্যানের ভার্জিনিটি টেস্ট করাতে পারে, কারণ র্যান আজকে বাড়ি থেকে বের হয়েছিল। তার মা সবসময় এরকমই ছিল, তার প্রতি অনেক বেশি অবসেসিভ এবং তাকে কন্ট্রোল করার চেষ্টা করত। আর সে ছোটবেলা থেকে র্যানকে এরকমভাবে কন্ট্রোল করত। ডাক্তার চেক করার পর র্যানের মাকে বলছিল সে এখনো ভার্জিন। আর ডাক্তার তখন র্যানের মাকে বলে র্যান এখন বড় হয়ে গেছে, এখন তার জীবন তার মতো করে তাকে কাটাতে দিন। কিন্তু র্যানের মা মিসেস ফ্যাং তার কথা একেবারে মনোযোগী দেয় না। আর আমরা জানতে পারি যে র্যান আসলে বোবা ছিল। তার মা তারপর তাকে জোর করে ক্রোসেট পড়াতে শুরু করে যাতে তার শরীরের ওপর অন্য কারোর নজর না যায়। র্যান তার মাকে বলে আজকে তাদের ফিজিক্যাল এডুকেশন ক্লাস, ক্রোসেট পড়ে গেলে সে ভালোভাবে ক্লাস করতে পারবে না। কিন্তু তার মা তার কোনো কথাই শোনে না আর তাকে হুমকি দিতে শুরু করে আর বলে ভুল করেও যদি ক্রোসেট খোলে তাহলে কিন্তু ভালো হবে না। আর তাকে ট্রাকার ঘড়ি পড়াতে শুরু করে যাতে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা সে জানতে পারে। এক কথায় বলতে গেলে সে মা হিসেবে অনেক বেশি ইভিল ছিল। র্যান তারপর স্কুলে যেতে শুরু করে, তার মা তো পেছন থেকে তার উপর নজর রাখছিল। অন্যদিকে সে ক্রোসেটের কারণে তার তো অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, কারণ তার মা সেটা অনেক বেশি টাইট করে বেঁধে দিয়েছিল, তাই তার পেট ব্যথা করছিল। আর সে পড়ে যায়। তার ক্লাসমেটেরা তখন তাকে সাহায্য করতে শুরু করে। র্যান তার পেট ব্যথা আর সহ্য করতে পারছিল না, তাই সে ক্রোসেট খুলতে শুরু করে। তখনই তার মা সেখানে চলে আসে। তার মা তখন তাকে এসে বলতে শুরু করে তোমাকে আমি কতবার বলেছি তুমি ক্রোসেট খুলবে না। এই ক্রোসেট তোমার শরীরকে রক্ষা করার জন্য, যাতে কেউ তোমার উপর খারাপ নজরে দিতে না পারে। তোমার সাহস কিভাবে হলো, তুমি এটা খুলতে চলেছিলে। র্যান তার মাকে ইশারা করে বলতে শুরু করে তার এখন ওয়াশরুমে যেতে হবে, বেশিক্ষণ সে হোল্ড করতে পারবে না। কিন্তু তার মা তো তাকে থাপ্পড় মারতে শুরু করে, কারণ সে তার কথা শুনতে চাইছিল না। তখনই আমরা দেখতে পাই সেখানে হান চলে এসেছিল, যে কিনা এই সিটির সব থেকে শক্তিশালী একজন পার্সন ছিল। হান আশেপাশের সবাইকে কথা বলতে শোনে। র্যান স্কুলের সব থেকে ফেমাস মিউট গার্ল, আর সে পড়াশোনায়ও অনেক বেশি ভালো, কিন্তু তার মা তারপরও তার সাথে এরকম করছে। আর হান এটাও জানতে পারে র্যানকে তার মা অনেক বেশি কন্ট্রোল করে, আর তার কন্ট্রোল দিন দিন আরো বেড়েই চলেছে। আর বেচারিকে এখন ওয়াশরুমেও যেতে দিচ্ছে না। হঠাৎ করে র্যানের নজর হানের উপর যায়, আর হানের নজরও তার উপরেই ছিল। আর হান আসলে স্কুলে চ্যারিটির বিষয়ে প্রিন্সিপালের সাথে কথা বলার জন্য এসেছিল। অন্যদিকে হানের মা তো অনেক বেশি রেগেছিল আর তাকে বাড়িতে নিয়ে আসে আর তাকে শাস্তি দিতে শুরু করে, কারণ সে তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল। তার মা তাকে মারছিল আর বলছিল আমার রুলসগুলো মনে রেখো, তুমি কোনো ছেলের আশেপাশেও যেতে পারবে না আর ক্রোসেটও খুলতে পারবে না। র্যানেরও কোনো কিছু করার ছিল না, সে শুধু মারি খাচ্ছিল। তারপর র্যান যখন গোসল করছিল তখন তার মা ভালো হয়ে আসে আর বলে আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু তুমি জানো এই সব কিছু তোমার ভালোর জন্যই আমি করছি। তারপরের দিন তার মা আবারও তাকে ক্রোসেট পরিয়ে দিচ্ছিল আর তাকে প্রত্যেক দিনের মধ্যেও একটা ভিটামিনের ওষুধ খেতে দেয়, কিন্তু সেটা ভিটামিনের ওষুধ ছিল না। এই ওষুধের ব্যাপারে আমরা পরেই জানতে পারবো। তার মা তাকে ওষুধ খেতে বলছিল, তখন সে ভয়ের চোটে ওষুধ খেয়ে ফেলে। র্যান তার মাকে বলে তার এখন স্কুলে যেতে হবে। তখন তার মা আবারও তাকে সে ট্রাকার ঘড়িটা পড়াতে শুরু করে আর তাকে হুমকি দিয়ে বলে স্কুলের পরে ডাইরেক্ট বাড়িতে চলে আসবে। অন্যদিকে আমরা র্যানের মাকে দেখতে পাই সে বাড়ির বাইরে র্যানের জন্য অপেক্ষা করছিল, কারণ র্যানের বাড়িতে আসার সময় হয়ে গিয়েছিল। র্যান ওই সবকিছু দূর থেকে দেখছিল আর সে বলে আমি আর ভালো মেয়ে হতে চাই না। আর সে সামনে হানের গাড়ি দেখতে পাই, তখন সে হানের সামনে দিয়ে গিয়ে হানের গাড়িতে গিয়ে বসে পড়ে। তার এই ব্যবহার দেখার পর তো হানও তার প্রতি ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল। অন্যদিকে র্যানের মা তো র্যানকে বারবার কল করছিল। হান তারপর র্যানকে বলতে শুরু করে তুমি প্রথম মেয়ে যে কিনা আমার গাড়িতে বসার সাহস করেছো। র্যান বলে আমি অনেক বেশি সাহসী, আপনি কি আমার সাহস দেখতে চান। হান তো অবাক হয়ে তাকে দেখতে শুরু করে, কারণ সেদিন সে ইশারা করে কথা বলছিল আর আজকে সে তার মুখ দিয়ে কথা বলছে। অন্যদিকে র্যানের মা তো সেখানে চলে এসেছিল আর সে গাড়ির বাইরে থেকে জিজ্ঞেস করছিল র্যান কি গাড়ির ভেতরে আছে। র্যান তো সেখানে হানকে বলছিল তোমার কাছে কি এত সাহস আছে, তুমি কি আমার সাথে ঘুমাতে পারবে। আর সে হানের মতো পাওয়ারফুল একজনকে প্রলুব্ধ করেছিল, তখন সেও তাকে কিস করতে শুরু করে। আসলে র্যান এই সব কিছু ইচ্ছে করে করছিল, কারণ সে তার মায়ের কন্ট্রোলে আর থাকতে চায় না। তারা কিস করছিল আর র্যানের মা বাইরে থেকে র্যানকে ডাকছিল, কেউ সাড়া দেয় না। তখন সে ভাবে র্যান হয়তো গাড়ির ভেতরে নেই। তার মায়ের যাওয়ার পর র্যান তখন হানকে বলছিল অন্য আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর সে গাড়ির বাইরে থেকে তার মাকে এরকম ভাবে দেখে অনেক বেশি খুশি ছিল। তারপর তারা দুজনে হোটেল রুমে চলে এসেছিল আর তারা অনেক বেশি কাছাকাছি ছিল। হান তখন নোটিস করে সে তো ক্রোসেট পড়েছে, তখন সে বলে এটা অনেক বেকার একটা জিনিস আর খুলে ফেলে দেয়। এখানে বোঝানো হচ্ছিল হানি সে ব্যক্তি সে কিনা তাকে ফ্রিডম দিতে পারে। তারপর তারা দুজনে একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। হান বুঝতে পারে এটাই তার প্রথমবার ছিল। হানও সেখানে র্যানকে বলছিল এটা আমারও প্রথমবার ছিল।
আর সে র্যানকে কন্ট্যাক্ট নাম্বার দিতে বলছিল যাতে পরবর্তীতে সে তার সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু র্যান তার কাঁধে হাত রাখে আর বলে, আজকে তুমি অনেক ভালো কাজ করেছো, আমি তো অনেক বেশি স্যাটিসফাইড। আর যাওয়ার আগে তাকে বলে, আমাদের আর কখনোই দেখা হবে না। হান তো অবাক হয়ে তাকে দেখতে শুরু করে আর ভাবে, এর মানে সে আমার সাথে শোয়ার পর পালিয়ে যাচ্ছে। কিন্তু হান তো এত সহজে তার পিছু ছাড়বে না। তাই সে কাউকে কল করে আর সে র্যানের ব্যাপারে সব খোঁজ খবর নিতে বলছিল। তারপরের দিন আমাদেরকে র্যানকে দেখানো হয়, আজকে বেস্ট স্টুডেন্ট হিসেবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারপর তাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাইরেক্টরকে ডাকা হয়, যেটা আর কেউ নয়, হান ছিল। র্যান তো হানকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। আর সে র্যানের মতো করেই র্যানের কাঁধে হাত রাখে আর বলে, আমি তোমার পারফরমেন্সে অনেক বেশি স্যাটিসফাইড। র্যান তাকে দেখে সেখানে অনেক বেশি শকড ছিল, কিন্তু নিজেকে নর্মাল দেখানোর চেষ্টা করে। অন্যদিকে র্যানের মা মিসেস ফ্র্যাঙ্ককে দেখানো হয়, যে কিনা অনেক বেশি রেগেছিল কারণ র্যান সারা রাতে বাড়ি ফিরেনি। র্যানের বাবা তাকে না রেগে খেতে বলছিল, কিন্তু মিসেস ফ্র্যাঙ্ক তাকে রেগে দেখতে শুরু করে। তখন সেও কিছু বলতে পারে না, মানে এই পরিবারে শুধুমাত্র তার মায়েরই চলে। র্যান বাড়িতে আসলে তার বাবা বলছিল, তুমি সারা রাত কোথায় ছিলে, তোমার মা তোমার জন্য অনেক বেশি টেনশন করছিল। কিন্তু র্যানের মা তো রেগে তাকে বাইরে নিয়ে এসেছিল। তার মা তাকে বলে, তুমি জানো তুমি ভুল করেছো? তখন সে বলে, না আমি কোনো ভুল করিনি। তার মা তখন রেগে তাকে আরো বেশি মারতে শুরু করে। র্যানকে স্কুলের তরফ থেকে সে অ্যাব্রোটিকে পড়াশোনা করতে পারবে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তার মা তখন সেটাও ছিঁড়ে ফেলে দেয়। র্যানের সব স্বপ্ন তখন ভেঙে যায় আর সে কান্নাকাটি করতে শুরু করে। অন্যদিকে হান তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, তুমি কি সেই মেয়ের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছো? অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, শোনা গেছে মেয়েটিকে তার ভালো চরিত্রের জন্যই চেনা যায়। তার পরিবারে তার মা বাবা এবং তার বড় বোন আছে, কিন্তু তার বোবা হওয়ার কারণ কেউই জানে না। অ্যাসিস্ট্যান্ট তো হানকে টিজ করতে শুরু করে আর বলে, তো বছর ধরে আমি আপনার সাথে আছি, আপনাকে কখনই কোনো মেয়ের প্রতি এত বেশি ইন্টারেস্ট নিতে দেখিনি। হান তো র্যানের ব্যাপারে আর অনেক কিছুই জানতে চায়, তাই সে তখন স্কুলের প্রিন্সিপালের কাছে যায়। অন্যদিকে প্রিন্সিপাল র্যানকে ডেকেছিল, তাই র্যান সেখানে আসে। প্রিন্সিপাল জানতো র্যান অ্যাব্রোডে স্টাডি করার জন্য যেতে চায়, তাই সে তখন তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু বদলে তোমার আমার সাথে ঘুমাতে হবে। তার চরিত্র অনেক বেশি খারাপ ছিল আর তাকে চোরাচুরি করতে শুরু করে। র্যান তাকে ধাক্কা দেয়, তাই সে তখন তার গলা চেপে ধরে। ততক্ষণে হান সেখানে চলে আসে আর সবকিছু দেখে ফেলে। তাই প্রিন্সিপাল এক্সপ্লেন করতে শুরু করে আর বলে, আপনি ভুল বুঝছেন, আমি তো আমার স্টুডেন্টদেরকে অনেক বেশি কেয়ার করি। হান তাকে বলে, ও আচ্ছা, তাহলে তার গলার মধ্যে আঘাত আসলো কিভাবে? প্রিন্সিপাল বলতে শুরু করে, হয়তো তার কোনো ইনজুরি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট তখন প্রিন্সিপালকে বলতে শুরু করে, ভেবেচিন্তে কথা বলো, মিস্টার হান লু পরিবারের মাস্টার আর তার হুমেন হচ্ছে র্যান। প্রিন্সিপাল খুব ভালোভাবে জানতো লু পরিবারের চায়নার মধ্যে সব থেকে বেশি বিখ্যাত পরিবার এবং শক্তিশালী পরিবার। আর হান তো এই শহরের একজন মাফিয়া ছিল, তাই তখন সে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু হান এখন অনেক বেশি রেগেছিল, তখন সে নীল ডাউন হতে শুরু করে। কিন্তু হান তো এখনো শান্ত হয় না আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তাকে সাগরে ফেলে আসো। র্যান তো এত কিছু দেখার পর অনেক বেশি অবাক হয়, কারণ সে ভাবতেও পারেনি যে সে এত বেশি ডেঞ্জারাস হতে পারে। আর সে মনে মনে ভাবছিল, আমি এরকম একজন পুরুষের সাথে ঘুমিয়ে পড়েছি যাকে কেউ অফেন্ড করতেও ভয় পায়। হান সেখানে র্যানকে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম। র্যান তাকে বলে, কেন, তুমি কি আবার আমার সাথে ঘুমাতে চাও? হান তাকে বলে, কেন, তোমার কি মনে হয় আমার কি সাহস নেই? আর তার অনেক কাছাকাছি ছিল। র্যান তাকে বলে, মনে হচ্ছে তোমার আমাকে একটু বেশি পছন্দ হয়ে গেছে। হানু তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না আর তাকে কিস করতে শুরু করে। হান তো সেখানে তার শার্ট খুলতে শুরু করে। র্যান তাকে বলে, তোমার শরীর তো অনেক বেশি গরম। তখন তারা আবারও কিস করতে শুরু করে। তার কিছুক্ষণের মধ্যে র্যানের মা সেখানে চলে আসে আর সে তো অনেক বেশি রেগেছিল। কিন্তু সে দেখতে পায় হান তো সেই জায়গায় তার আঘাতের উপর মলম লাগাচ্ছিল। তার মা এসে তখন তাকে জিজ্ঞেস করেছিল এই সবকিছু কিভাবে হয়েছে। তখন র্যান বাহানা বানাতে শুরু করে আর বলে, কোনো জঙ্গলি বিড়াল আঁচড় কেটে দিয়েছে। হানু তখন বলে, হ্যাঁ সে ঠিকই বলছে, কোনো জঙ্গলি বিড়াল আঁচড় কেটে দিয়েছিল, তাই তো যাতে ইনফেকশন না হয় তাই আমি মলম লাগিয়ে দিচ্ছিলাম। র্যানের মা এবং হান তারা যখন একে অপরকে দেখে তারা দুজনে অনেক বেশি শকড হয়। এখানে আমরা জানতে পারি হান হচ্ছে র্যানের বড় বোনের ফিয়ন্সে আর তাদের বিয়ে হতেই যাচ্ছিল। র্যানের মা তো র্যানের উপর রেগে থাকে আর বলে, তুমি যদি ব্যথায় পেয়ে থাকো আমাকে বলতে, অন্য কোনো পরপুরুষ দিয়ে কেন তুমি মলম লাগাচ্ছিলে? আর সে র্যানকে নিয়ে চলেই যাচ্ছিল। হান তাকে বলে, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়ি ভিজিট করতে আসছি। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আপনি কেন সেখানে যাবেন? তখন সে বলে, বিয়ের প্রপোজাল দিতে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে, ফ্যাং পরিবারের বড় মেয়ের সাথে আপনার বিয়ে তো ফিক্স, তাহলে আপনি আবার কেন বিয়ের প্রপোজাল নিয়ে যাবেন? তখন হান তাকে বলে, ফ্যাং ফ্যামিলি শুধুমাত্র একটা মেয়ে না। অ্যাসিস্ট্যান্ট তখন বুঝতে পারে সে র্যানের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। তারপরে সিনে আমরা দেখতে পাই সে তো র্যানের বাড়িতে চলে এসেছিল আর বিয়ের উপহারও নিয়ে এসেছিল। আর সে ভেতরে ঢুকেই বলে, আজকে সে তার ওল্ড প্রমিসগুলো পূরণ করার জন্য এসেছে। মিসেস ফ্যাং তখন বলে, আমি আগেই বলে দিয়েছি আমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে অ্যাব্রোডে চলে গেছে, আর তুমি যদি তাকে বিয়ে করতে চাও তাহলে তার কাছে যাও। হান তো র্যানের পাশে বসে পড়ে আর বলে, 20 বছর আগে আমাদের পরিবারের মধ্যে বিজনেস প্রপোজাল এবং বিয়ে ঠিক হয়েছিল।
আর সেই জায়গার কন্ট্রাক্টে লেখা হয়েছিল আমার বিয়ে ফ্যাং পরিবারের মেয়ের সাথে হবে, তাই আমি বিয়ে করতে এসেছি। মিসেস ফ্যাং তখন বলে, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? অ্যাসিস্ট্যান্ট তখন সে কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে আর বলে, আপনারা জানেন এই কন্ট্রাক্ট ভাঙলে কত সমস্যা হতে পারে, কন্ট্রাক্ট ব্রেক করার ফলাফল কি হবে আপনারা ভাবতেও পারছেন না। মিসেস ফ্যাং বলে, আমার বড় মেয়ে বাড়ি থেকে পালিয়ে এয়ারপোর্টে চলে গেছে, তাই আমি তাকে আর আমার মেয়ে মানি না, তাই এই বিয়ে এখানেই শেষ হয়ে যায়, তাই তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেখানে বলতে শুরু করে, কিন্তু কন্ট্রাক্ট এখনো ভেঙে যায়নি, আর এরকম না তো যে আপনার শুধু একটাই মেয়ে। হান তখন মিসেস ফ্যাংকে বলে, এখন আপনার দ্বিতীয় মেয়েকে তার বোনের জায়গায় আমাকে বিয়ে করতে হবে। মিসেস ফ্যাং তখন র্যানকে ধরে ফেলে আর বলে, র্যান শুধুমাত্র আমার আর সারা জীবন আমার সাথেই থাকবে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি মিস্টার হানের বিরুদ্ধে যাওয়ার কথা বলছেন? আপনি কি জানেন না মিস্টার হানের 1 সেকেন্ড সময়ও লাগবে না আপনাদের পরিবারকে শেষ করতে? মিস্টার ফ্যাং তখন তাদেরকে শান্ত করে আর বলে, আসলে র্যান এখন অনেক বেশি ছোট, আর সে তার ওয়াইফকেও শান্ত করছিল। মিসেস ফ্যাং বলে, আমার কোনো কিছুই যায় আসে না সামনের ব্যক্তিরা কত বেশি পাওয়ারফুল। র্যান আমার মেয়ে, আমি তাকে জন্ম দিয়েছি, তাই সে আমার সাথেই বেঁধে থাকবে সারা জীবন। কিন্তু হানের তো র্যানের কাছে থাকার জন্য বাহানার প্রয়োজন ছিল, তাই সে বলে, যতদিন পর্যন্ত আপনারা কোনো সিদ্ধান্তে পৌঁছে না যান আমি এ বাড়িতেই থাকবো। র্যানের মা তখন নিষেধ করতে শুরু করে। হান বলে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি না, এটা আমি আমার ডিসিশন জানাচ্ছি। হান এখন এ বাড়িতেই থাকবে। তাই র্যান তখন স্মাইল করেছিল। রাতে র্যানের মা তাকে বলছিল, একটা কথা সব সময় মনে রাখবে, তোমার হানের কাছ থেকে দূরে থাকতে হবে। তখন র্যানও হ্যাঁ বলে। তারপর সে চলে যায়। বাইরে গিয়ে সে র্যানের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। র্যানের বাবা এসে তাকে বলে, তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে কোথাও যাবে না। মিসেস ফ্যাং বলে, র্যান শুধুমাত্র আমার, কেউই তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তারপর হান যখন তার রুমে আসে সে র্যানকে দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? র্যান বলে, আমি শুধুমাত্র এখানে আমার ব্রাদার ইন লকে সিডিউস করার জন্য এসেছি। হান তখন তাকে কিস করতে শুরু করে। তারা দুজন একে অপরকে কিস করছিল। অন্যদিকে মিসেস ফ্যাং এর তো অনেক বেশি টেনশন হচ্ছিল, তাই সে র্যানের রুমের বাইরে আসে, কিন্তু দেখতে পায় বাইরে থেকে তো রুম লক করা। তাই সে শান্ত হয়, কিন্তু সে হানের রুম থেকে কিছু শব্দ পায়, তাই সে তাড়াতাড়ি করে দেখার জন্য চলে যায়। কিন্তু তার আসার আগে র্যান এবং হান তারা দুজনেই লুকিয়ে পড়েছিল। মিসেস ফ্যাং সে কাউকেই দেখতে পায় না, তাই সে রুম থেকে চলে যায়। র্যান তারপর হানকে বলছিল, আমার মা মনে করে সে সবকিছুই কন্ট্রোল করতে পারবে, আমাকেও। আর জিজ্ঞেস করে, তুমি কি আমার বোনকে চিনো? হান বলে, এই ম্যারেজ কন্ট্রাক্ট আমাদের বড়রা বানিয়েছিল, তোমার বোনের সাথে আমার কখনোই দেখা হয়নি। র্যান বলে, সবাই বলে আমার বোন নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। হান বলে, তোমার কথার মানে কি? তোমার মতে কি তোমার বোন এখনো চায়নাতেই আছে? র্যান তাকে বলে, তোমার কোনো আইডিয়াও হবে না। গুডগার্ল হওয়ার জন্য আমাদের কত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, কত মূল্য দিতে হয়েছে। আমার বোন আমার মায়ের বিরুদ্ধে যেতে চেয়েছিল, তাই আমার মা তাকে কোথাও লুকিয়ে রেখেছে। সে আমাদের তার মোতাবেকই চালাতে চায়। তার রুলস মোতাবেক আমরা কারোর সাথে কথা বলতে পারবো না, নিজের ইচ্ছায় হাসতেও পারবো না, আর কাউকে ভালোবাসা তো দূরের কথা। হান তাকে বলে, তুমি সবার সামনে বোবা হওয়ার নাটক কেন করো? আর তোমার শরীরে এত আঘাতের চিহ্ন, এগুলো কি তোমার মা করেছে? র্যান তখন চুপ ছিল আর স্যাড ছিল। হান তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বিয়ে করে এই জায়গা থেকে অনেক দূরে নিয়ে যাব, তারপর তোমাকে আর বোবা হওয়ার অভিনয় করতে হবে না। র্যান তাকে বলে, তুমি আমার দুলা ভাই, তুমি কিভাবে আমাকে বিয়ে করতে পারো? হান তাকে বলে, আমি তো শুধুমাত্র তোমাকেই বিয়ে করতে চাই। আর তার মোবাইলে তার নাম্বার সে সেভ করে দেয়। আর সে র্যানকে বলে, যখন তোমার কোনো প্রয়োজন হবে তুমি আমাকে কল করতে পারো। আর র্যানের মাথায় সেখানে চলছিল সে হানকে ইউজ করে তার বোনকে খুঁজে বের করতে পারে, তাই সে তার বোনকে খোঁজার জন্য হানকে ইউজ করবে। তারপরের দিন র্যান যখন সকালের খাবার খাচ্ছিল তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি কালকে রাতে তোমার রুম থেকে বের হয়েছিলে? তুমি ভুলেও এসব ভাবনা তোমার মাথায় এনো না। একবার তোমার বোনের কথা ভেবে নিও, যার আওয়াজ তুমি এত বছরে একবারও শোনোনি, আর সে এত বছর ধরে গায়েব। র্যান তখন তাকে জিজ্ঞেস করছিল, আমার বোন কোথায়? তার মা তাকে বলে, এটা আমি তোমাকে কখনোই বলবো না। সেই নির্লজ্জ মেয়ে কারোর সাথে গর্ভবতী হয়ে গিয়েছিল, আর সে তোমাকে সাথে করে নিয়ে পালাতে চেয়েছিল, তাই তার অবস্থা এখন খারাপের চেয়েও খারাপ। তাই তুমিও আমার বিরুদ্ধে যাওয়ার কথা চিন্তাও করো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই তুমি তোমার বোনের মতো হওয়ার চেষ্টাও করো না। র্যান বলে, আপনি সারা রাত ঘুমাতে পারেন না, আপনি কি ভয় পান আমি কোথাও পালিয়ে যাব? মিসেস ফ্যাং তাকে বলে, তুমি কি বলছো? তোমার কথার মানে কি? র্যান তাকে বলে, আমার কথার মানে হচ্ছে কালকে রাতে আমি আমার রুম থেকে বের হয়েছিলাম। তার মা তখন তার উপরে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি এখনই তোমার রুমে যাও এবং আমি তোমাকে যে রুলস বানিয়ে দিয়েছি সেটাকে 10 বার কপি করো। র্যানের বাবার ওই সব কিছু আর সহ্য হচ্ছিল না, আর সে এসে বলে, তোমার এখন এত স্ট্রিক্ট হওয়ার দরকার নেই, কারণ সে এখন বড় হয়ে গেছে। কিন্তু র্যানের মা বলতে শুরু করে, কালকে চুপি চুপি সে রুম থেকে বের হয়েছিল, এখন যদি আমি তাকে শিক্ষা না দিই তাহলে সেও পরবর্তীতে তার বোনের মতো হয়ে যাবে। মিস্টার ফ্যাং তখন তাকে বলছিল, তুমি একটা নর্মাল ফ্যামিলির মতো ব্যবহার কেন করো না? একদিন আমাদের মেয়েরও বিয়ে হয়ে যাবে আর তাকে হাজবেন্ডের বাড়িতে যেতে হবে। কিন্তু র্যানের মা বলে, আমাদের পরিবার একদমই নর্মাল, আর র্যান সবসময় আমার কাছেই থাকবে। আর সে র্যানকে চুপচাপ সে রুলসগুলোকে কপি করতে বলছিল। র্যান তখন ইচ্ছে করে তার মাকে বলে, কালকে সে হানের রুমের মধ্যে গিয়েছিল। তখন র্যানের মা তো অনেক বেশি রেগেছে আর তাকে অনেক জোরে একটা
একটা থাপ্পড় মারে। তখনই হান সিঁড়ি দিয়ে নামছিল। র্যান মনে মনে খুশি হচ্ছিল, কারণ সে জানে হান তার সাইডে কথা বলবে। হান সেখানে এসে র্যানকে সামলাতে শুরু করে। এটা দেখার পর তো র্যানের মার মাথা একেবারে গরম হয়ে যায়, আর সে র্যানকে তার কাছে আসতে বলছিল। তখন হান তার হাত ধরে ফেলে। মিস্টার ফ্যাং বলে তার ওয়াইফ র্যানকে নিয়ে অনেক বেশি প্রোটেক্টিভ, তাই সে তাকে একটু বকে দিয়েছিল। কিন্তু হান তো সেই জায়গায় মিসেস ফ্যাংকে কথা শোনাতে শুরু করে। তখন মিসেস ফ্যাং বলে, নিঃসন্দেহে সবাই তোমাকে ভয় পায়, কিন্তু আমি তোমাকে ভয় পাবো না। তুমি আমার পারমিশন ছাড়া র্যানকে বিয়ে করতে পারবে না। র্যান আমার মেয়ে, তাই তাকে বিয়ে করার স্বপ্ন তুমি দেখা ছেড়ে দাও। হান র্যানকে জিজ্ঞেস করে, তুমি কি চাও আমি তাকে শিক্ষা দেই? কিন্তু র্যান তখন তাকে নিষেধ করে দেয়। হান বলে, আপনি র্যানের মা, এই কারণে আমি আজকে আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এখন থেকে র্যানের খেয়াল আমি রাখবো। মিসেস ফ্যাং তো রাজি হচ্ছিল না। হান তখন বলে, আপনাকে আমি জিজ্ঞেস করছি না, আমি আমার আদেশ দিচ্ছি। মাদার ইন ল, এখন আপনারা আমার অর্ডারগুলোকে ফলো করতেই হবে। মিসেস ফ্যাং তখন রেগে তাকে বলছিল, তুমি আমাকে মাদার ইন ল বলবে না, তুমি চুপচাপে বাড়ি থেকে বের হয়ে যাও। হান তাকে বলে, আপনি আমাকে এই বাড়ি থেকে বের করতে চান, ঠিক আছে, কিন্তু তার আগে আপনার বড় মেয়েকে চায়না ডাকুন, না হলে র্যানকে বিয়ে করা থেকে আমাকে কেউই আটকাতে পারবে না। মিসেস ফ্যাং তখন নাটক করতে শুরু করে আর বলে, সেই সিটির বাইরে আছে, আমি তার ব্যাপারে কোনো কিছুই জানি না, আর আমি তোমাকে কখনোই র্যানকে বিয়ে করতে দিব না। হান তখন বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আর সে র্যানকে তার সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। র্যানের মা তো অনেক বেশি রেগেছিল। র্যানের মা র্যানকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল, তাই হান তখন তাকে বরফ লাগিয়ে দিতে শুরু করে। আর সে র্যানকে বলছিল, আগে যদি তোমার মা তোমাকে পেরেশান করার চেষ্টা করে সবার আগে আমাকে বলবে। র্যান বলে, ও আচ্ছা, তোমার আমার জন্য টেনশন হচ্ছে, আমার তোমার কাছ থেকে একটা ফেভারের দরকার। তুমি কি এরকম কাউকে হায়ার করতে পারবে যে অনেক সামনে থেকে আমার মায়ের সব মুভমেন্টগুলোকে খেয়াল করতে পারে, নজর রাখতে পারে? হান বলে, ঠিক আছে, কিন্তু তার বদলে আমার পুরস্কার চাই। র্যান তখন তাকে কিস করে আর বলে, এখনকার জন্য এটাই যথেষ্ট, বাকিটা কাজ হওয়ার পরে। তারপর সে কাউকে কল করে আর বলছিল মিসেস ফ্যাং এর উপর নজর রাখতে। র্যানের মা র্যানের রুমে যায় আর দেখতে পায় সে তো এখনো তার রুমে ফিরেনি। র্যান নোটিস করে তার মা রেগে মেগে তাকে খোঁজাখুঁজি করছে। তখন সে ইচ্ছে করেই হানের কাছাকাছি চলে যায় আর তাকে কিস করতে শুরু করে। হান থেকে আরো বেশি কাছাকাছি যাচ্ছিল, কিন্তু সে তাকে থামিয়ে দেয়। হান তো বুঝতে পারে সে তার মাকে প্রলুব্ধ করার জন্য তার কাছাকাছি এসেছিল। অন্যদিকে র্যানের মা তো সে রুমের বাইরে ছিল আর সে দরজা খুলতে বলছিল। বডিগার্ড তাকে থামালে। সে তখন বাইরে থেকে বলে, আমি জানি র্যান তোমার কাছে। হান তাকে জিজ্ঞেস করে, তুমি কি ফিরে যেতে চাও? তখন সে না বলে। তখন তারা দুজনে আবারও একে অপরকে কিস করতে শুরু করে। র্যানের মা তো সেই রুমের মধ্যে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বডিগার্ডরা তাকে থামাচ্ছিল আর বলে, ভেতরে বসের ইম্পর্টেন্ট মিটিং চলছে, তাই আপনি তাকে ডিস্টার্ব করতে পারবেন না। মিসেস ফ্যাং তখন বলে, তো রাতে আবার কোন মিটিং হয়? আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। বডিগার্ড বলে, আপনার মেয়ে এখানে নেই। তখন সে বলে, আমি জানি, আমার মেয়ে ভেতরেই আছে, তাই আমাকে ভেতরে যেতে দাও। অন্যদিকে র্যান তো ইচ্ছে করে তার মাকে রাগিয়ে দিচ্ছিল, আর তার মাকে এত বেশি হেল্পলেস দেখে তার তো অনেক বেশি ভালো লাগছিল। তার মা তো বাইরে অনেক বেশি চিল্লাচিল্লি লাগিয়ে দিয়েছিল, তাই সে তখন বলে, ব্রাদার ইন ল, এখন আমার যেতে হবে। হান তো বুঝতে পারছিল সে তাকে ইউজ করছে, কিন্তু সে ভালোবেসে তাকে নিজেকে ইউজ করতে দিচ্ছিল। বোঝাই যাচ্ছে সে তাকে ভালোবেসে ফেলেছে। তারপর র্যান যখন তার রুমের মধ্যে যায়, দেখতে পায় তার মা আগে তার জন্য অপেক্ষা করছিল। র্যান তার মাকে বলে সে গার্ডেনে গিয়েছিল ফ্রেশ এয়ার নেওয়ার জন্য, আর আপনি চিন্তা করবেন না, আমি আপনার বিরুদ্ধে গিয়ে আর হানের সাথে দেখা করতে যাব না। তার মা তাকে বলে, আমি চাই না, তুমি তোমার বোনের পথে চলো, তোমাকে নিজেকে সবার কাছ থেকে বাঁচিয়ে রাখতে হবে। র্যানের মা তাকে পড়ার জন্য জামা দিচ্ছিল আর বলছিল, আমি চাই না তুমি হানের সামনে তোমার শরীর দেখাও। র্যান তার মাকে বলে, আচ্ছা ঠিক আছে, তারপর থেকে আমি সবসময় নিজেকে কভার করে রাখবো। র্যানের মা তাকে বলে, আমি তো এরকম মেয়েই চাই। কিন্তু র্যান তো তার মায়ের সামনে অনুগত হওয়ার নাটক করছিল। তারপরের দিন হান তার কাছে আসে আর বলে, তোমাকে এরকম জামা কাপড় পরতে কে বলেছে? র্যানের মা বলে, একজন মেয়েকে সবসময় নিজেকে কভার করে রাখা উচিত। কিন্তু হান বলতে শুরু করে, তোমাকে এরকম জামা কাপড় একদমই ভালো লাগছে না, তাই এরকম জামা পরার কোনো দরকার নেই। কিন্তু র্যানের মা তাকে আবারও সে ওষুধ খেতে দেয়। তখন র্যান সে ওষুধ খাচ্ছিল। তার মা তাকে বলে, তোমার এরকম ভাবে তোমার মায়ের সব কথাই শুনতে হবে। বাইরের মানুষ যতই ভালো হওয়ার চেষ্টা করুক না কেন, সে তোমার মায়ের মতো ভালো হতে পারবে না। তার মা তখন কিছু একটার জন্য সেখান থেকে চলে যায়। তার যাওয়া মাত্রই র্যান তখন সে ওষুধগুলোকে ফেলে দেয়। হানও সেটা নোটিস করে আর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে এই ওষুধগুলোকে চেক করতে। তারপর হানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে সে ওষুধগুলো ভিটামিনের ওষুধ ছিল না। কেউ যদি সে ওষুধ খায় তাহলে সে মানসিক রোগী হয়ে যেতে পারে, আর যদি বেশি দিন সে ওষুধ খাওয়া হয় তাহলে সে বোবাও হয়ে যেতে পারে। হান সবকিছু জানার পর তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওষুধগুলোকে বদলে দাও। সেক্রেটারি সেখানে ইনফরমেশনও নিয়ে এসেছিল যে মিসেস ফ্যাং কোথায় যাওয়া আসা করছে। তারপর হান র্যানের কাছে আসে আর বলে, তুমি ইচ্ছে করে সে ওষুধগুলোকে আমার সামনে ফেলেছিলে যাতে আমি ওষুধের ব্যাপারে ইনভেস্টিগেট করি। এর মানে সততা জানার জন্য তুমি আমাকে ইউজ করছো। র্যান তাকে বলে, তুমি আসলে অনেক বেশি স্মার্ট। হান তাকে বলে, আমি তোমার জন্য ইউজ হওয়ার জন্য রাজি আছি। র্যান তাকে বলে, কিছুদিন হলো আমি জানতে পেরেছি আমার মা আমাকে কি খারাপ ওষুধ খাওয়াচ্ছে যাতে আমি বোবা হয়ে যাই, যাতে ভালো মেয়ের মতো আমি তার সব কথাগুলোই শুনি। হান বলে, তোমার এখন আর চিন্তা করতে হবে না,
কারণ সে নকল ভিটামিনের ওষুধের সাথে আসল ভিটামিনের ওষুধ আমি পাল্টে দিয়েছি। আর সে তাকে সব ফাইল দিতে শুরু করে আর বলে এখানে তোমার মায়ের সব ইনফরমেশন আছে, যেমন সে কোথায় যাওয়া আসা করে এবং কার সাথে দেখা করে। রেন তাকে জিজ্ঞেস করে তুমি কি ফাইলটাকে চেক করেছো? হান তাকে বলে কেন, তুমি কি আমার বিশ্বস্ততার উপর সন্দেহ করছো? রেন তাকে বলে একদমই না, লু পরিবারের ইয়াং মাস্টারের উপর কেন আমার সন্দেহ থাকবে? রেন তারপর ইনফরমেশন দেখতে শুরু করে যেখানে তার মা একটা জায়গায় খাবার নিয়ে বারবার যায় আর সে বুঝতে পারে সেই জায়গায় হয়তো তার বোন থাকতে পারে। তাই সে হানকে বাহানা বানিয়ে বলতে শুরু করে আমার মায়ের দেওয়া জামাগুলো আমার একদমই ভালো লাগেনি, তুমি আমাকে শপিং করতে নিয়ে যাও। হান বলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু আগের বার তুমি আমাকে প্রমিস করেছিলে আমি আমার পুরস্কার চাই, এখন বলো আমি আমার পুরস্কার কখন পাবো? তখন তারা দুজনে আবারও নাইট স্পেন্ড করে। তারপরের দিন তারা যখন বের হচ্ছিল তখনই রেনের মা সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ? রেন তার মাকে বলে হান আমাকে বাইরে নিয়ে যাচ্ছে। তার মা রেখেছে আর বলে তুমি আমার মেয়ে, তুমি আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। হান বলে আমি রেনকে বাইরে নিয়ে যাচ্ছি, এতে আপনার পারমিশনের কোনো দরকার নেই। তার মা তখন তাকে হুমকি দিতে শুরু করে আর বলে তুমি যদি আজকে বাইরে যাও তোমার বোনকে কখনোই দেখতে পাবে না। হান রেগে তাকে কিছু বলতেই যাবে, রেন তাকে থামায় আর তার মাকে বলে সে 2 ঘন্টার মধ্যেই ফিরে আসবে, কিন্তু এতেও তার মা রাজি হচ্ছিল না। হান তখন রেগে রেনের মাকে দেখতে শুরু করে, তখন সে বলে আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু মনে রেখো 2 ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসবে, না হলে কিন্তু ভালো হবে না। তখন তারা দুজনেই বাইরে চলে যায়। রেন বাইরে এসে ফিল করছিল ফ্রিডম কাকে বলে, কিন্তু হান তার চেহারার মধ্যে আইসক্রিম দিয়ে দেয়। রেন তাকে বলতে শুরু করে আমি ভাবতে পারিনি এই শহরের মাফিয়ারও আইসক্রিম দিয়ে খেলতে এত বেশি পছন্দ, আর সে বলে সে প্রথমবার আইসক্রিম খাচ্ছে। তার এই কথা শুনে হানের অনেক বেশি খারাপ লাগে আর সে ভাবছিল এত বছর ধরে কি জানি সে কি সাফার করেছে, আমি তাকে স্বাধীনতা দিয়েই ছাড়বো। রেন তো সেখানে গান গাইতে শুরু করে, কিন্তু সে হঠাৎ করেই থেমে যায়। হান তাকে বলে কি হয়েছে, হঠাৎ করে কেন থেমে গেলে? রেন সেখানে ইমোশনাল হয়ে যায় আর ভাবে এখন যদি তার বোন তার সাথে থাকতো। তারপর তারা দুজনে বাড়িতে যাচ্ছিল, কিন্তু হান সেই জায়গায় সিগারেট খাচ্ছিল, তখন সে তার কাছ থেকে নিয়ে একটু মুখে দেয়, তখন তার কাশি আসতে শুরু করে, তাই সে হানকে সেটা ফিরিয়ে দেয়। রেন ভাবে এখনো 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টার মধ্যে তার বোনের ব্যাপারে তাকে খোঁজ নিতে হবে। আর সে গাড়ির জানালা দিয়ে বাইরের সবকিছুই দেখছিল আর হঠাৎ করে একটা জায়গায় এসে সে থামাতে বলে আর সে হানকে সেখানেই থামতে বলে আর সে চলে যায় বাইরে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার তাকে থামানো উচিত। তখন হান তাকে বলে তার কোনো নিজের রিজন থাকতে পারে, তাকে যেতে দাও। অ্যাসিস্ট্যান্ট ভাবতে শুরু করে এটা কি সেই ইয়াং মাস্টার যে কেউকে মারার আগে একটুও ভাবে না, কিন্তু সেই মেয়ের ভালোবাসার চক্করে পড়ে একেবারে শান্ত হয়ে গেছে। রেন সেই জায়গায় গিয়ে তার বোনকে খোঁজাখুঁজি করছিল, আর অন্যদিকে আমরা রেনের মাকে দেখতে পাই সে তো ঘড়ির দিকে তাকিয়েছিল, কারণ রেন এখনো বাড়িতে ফিরেনি। তাকে তার হাজবেন্ড বলছিল রেনকে তার মতো বাঁচতে দাও, তাছাড়া হানকে আমার ভালোই লাগে। আর ভালো ব্যাপার তারা দুজন একসাথে সময় কাটাচ্ছে, কিন্তু রেনের মা তো রাগ দেখাতে শুরু করে আর তখন তাকে কল করছিল, কিন্তু সে কল ধরেছিল না। তখন তো তার হানের উপর অনেক বেশি রাগ উঠছিল আর সে রেনকে খোঁজার জন্য বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে রেন তো সেই জায়গায় গিয়ে সব ভিক্ষুকদেরকে দেখতে শুরু করে। হঠাৎ করে তার নজর একটা মেয়ের উপর যায় আর সে ভাবে এটা হয়তো তার বোন, কিন্তু সেটা অন্য কেউ ছিল। রেন ভাবে ইনফরমেশন মোতাবেক তার তো এখানেই থাকার কথা, তাহলে এখানে কেন সে নেই, এরকম কিভাবে হতে পারে? সে তো অনেক বেশি টেনশনে ছিল আর সে তার বোনের নাম ধরে চিৎকার করতে শুরু করে। তখনই হান তাকে কল করে আর বলে তোমার কেন এত বেশি সময় লাগছে? তখন সে বলে আমি আসছি। অন্যদিকে মিসেস ম্যাংও সেদিকে আসছিল। রেন তাকে দেখে ফেলে আর সে ভাবছিল মা তাকে দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে আর তার মাও বুঝে যাবে সে তার বোনকে খোঁজার চেষ্টা করছে। তাই সে তখন হানকে কল করে আর বলে পেছনে আপনি গাড়ি দেখতে পাচ্ছেন, সেটাকে এখন হিট করুন। হানও সেখানে তাকে কোনো কিছু জিজ্ঞেস করে না, সত্যি সত্যি সেটা হিট করে ফেলে। তার মা তো তখন কার চেক করতে শুরু করে আর সেই সুযোগে সে হানকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সেক্রেটারি বাইরে চলে যায় আর ইচ্ছে করে তার মাকে থামানোর চেষ্টা করছিল আর বলে সে তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজি আছে। সেক্রেটারি তাকে বলে আমি তো আপনাকে কম্পেনসেট করেই ছাড়বো, না হলে পরে যদি আপনি আমার ওপর কেস করে দেন। তারপর হান তো রেনকে বলছিল দেখো তোমার মায়ের হাত থেকে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। রেন তখন তার শোল্ডারে হাত দিয়ে তাকে অনেক বেশি প্রশংসা করতে শুরু করে আর সে বলে সে আরো ভালো ইনফরমেশন চায় তার মায়ের ব্যাপারে। হান তখন তার লোকদেরকে কল করে আর বলে আরো ভালোভাবে ইনফরমেশনের জোগাড় করতে, আর যাতে মিসেস ম্যাংয়ের ছোট ছোট বিষয়ের উপরও নজর রাখা হয়। হান তারপর রেনকে দেখাতে শুরু করে তার মা লুকিয়ে লুকিয়ে একটা জায়গায় যাচ্ছিল। রেন তখন বুঝতে পারে তার বোনকে হয়তো সেই জায়গার আশেপাশে লুকানো হয়েছে, কিন্তু সে এখন হানকে বলে সে যাতে তাকে বাড়িতে নিয়ে যায়, কারণ সে তার মাকে বলেছিল সে 2 ঘন্টার মধ্যে বাড়িতে চলে যাবে। হান তো সেখানে তার সব কথাই শুনছিল। রেন ভাবে সে তো অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সে আমার সব কথাই শুনছে। আর হান তাকে একবার প্রশ্নও করেনি সে কেন এই সব কিছু করছে। রেন তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে তার সব কথাই শুনছে, তাকে সাহায্য করছে, তাকে
তাকে নামানোর পর হান তাকে বলে তার একটু কাজ আছে, তোমার মা যদি তোমাকে একটু জ্বালাতন করে আমাকে কল করো। হান তো সেই জায়গায় দাঁড়িয়েছিল আর মনে মনে ভাবছিল সে তাকে ইউজ করার জন্য এত কিছু করেছে যাতে সে তার লোকগুলোকে দিয়ে তাকে সাহায্য করতে পারে। সেক্রেটারি এসে তখন হানকে বলতে শুরু করে, নিঃসন্দেহে সে অনেক ভালো একটা মেয়ে, কিন্তু বোঝাই যাচ্ছে সে আপনাকে ইউজ করেছে। হান বলে আমি সবকিছুই জানি। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, তাহলে কেন আপনি তাকে কোনো কিছু বলছেন না? হান বলে, কারণ আমি র্যানকে পছন্দ করি, তার জন্য আমি ইউজ হতেও রাজি আছি। সেক্রেটারি তখন বলে, এর মানে সত্যি সত্যি আপনি তাকে ভালোবেসে ফেলেছেন? হান তাকে বলে, তাহলে ভালোবাসলে সমস্যা কি? তারপর র্যান বাড়িতে আসলে তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? তখন সে তার মাকে বলে সে শপিং করছিল, তাই তার দেরি হয়ে গেছে। তার মা রেগে তখন তাকে বলতে শুরু করে, তোমাকে এরকম জামা কিনতে কে বলেছে? তুমি কি সব নিয়ম কানুন ভুলে গেছো? এরকম জামা কাপড় এনেছো যা পরলে হান তোমাকে আরো বেশি নোটিস করবে। আর সে গন্ধ পেয়ে বুঝতে পারে সে বাইরে থেকে খাবার খেয়েছে। তার মা তাকে জিজ্ঞেস করে, তোমার এত সময় কেন লাগলো? হান কি তোমাকে টাচ করেছিল? তার মা তখন তাকে চেক করতে শুরু করে, কিন্তু দেখা যায় সে তো এখনো ক্রোসেট পড়েছিল। তার মা বলে, সব ঠিক আছে, কিন্তু হানের কাছ থেকে দূরে থেকো। সে দেখতে পায় সে তো ট্র্যাকিং ডিভাইস ফেলে দিয়েছিল, তাই সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি বাহানা করে তার সাথে বেরিয়ে গিয়েছিলে তোমার বোনকে খুঁজতে? কিন্তু র্যান সেখানে বলতে শুরু করে, আমি তো বুঝতেই পারছি না আপনি কি বলছেন, আপনি আমাকে ভুল বুঝছেন। তার মা তাকে বলে, ও আচ্ছা তুমি বুঝতে পারছো না। তারপর তাকে একটা রুমের মধ্যে লক করে দেয়। তাকে শাস্তি স্বরূপ সব রুলসগুলোকে 100 বার করে কপি করতে বলা হয়েছিল। র্যান তো অনেক বেশি রেগেছিল, কিন্তু তার কোনো কিছু করার ছিল না, কারণ সে যতদিন পর্যন্ত তার মাকে কোনো কিছু বলবে না তার মা বুঝতে পারবে না সে সত্যিই তার বোনকে খুঁজছে। আর সে জানে হান যদি তাকে সাপোর্ট করে সে সবকিছুই করতে পারবে। অন্যদিকে হান জানতে পারে র্যানকে লক করে রাখা হয়েছে, তাই সে তাড়াতাড়ি করে ফ্যাং পরিবারে যায়। তার মা হঠাৎ করে সেখানে চলে আসে আর বলে, তুমি কি ডিসঅ্যাপয়েন্ট হয়েছো আর ভেবেছিলে হান এখানে আসবে? কারণ তুমি তো হানের জন্যই অপেক্ষা করছিলে। আর সে তাকে রাগ দেখাতে শুরু করে আর বলে, তুমি কি 100 বার সব রুলসগুলোকে কপি করেছো? কিন্তু সে দেখতে পায় সে রুলস বুককে ছিঁড়ে ফেলে দিয়েছে, তখন তো সে আরো বেশি রেগে যায়। অন্যদিকে হান সেক্রেটারিকে গাড়ি বের করতে বলছিল, তখনই সেখানে তার গ্র্যান্ডপা চলে আসে। অন্যদিকে র্যানকে তার মা স্যুপ খেতে বলছিল যেটার মধ্যে সে ওষুধ মিশিয়েছিল। আর তার মা তাকে বলছিল, তুমি যেরকম ভাবে ফাইট ব্যাক করছো তোমাকে তোমার বোনের মতো লাগছে। আমি তোমার বোনের ব্যাপারে তোমাকে বলতে চাই, সে মাত্র 15 বছরের ছিল, কিন্তু সে কারোর সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল, তাই আমি তার স্কুলের রিপোর্ট কার্ডকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। আর সে রেগে আমাকে থাপ্পড় মারার চেষ্টা করেছিল। র্যানের মনে পড়ে তার বোন একবার হার্ট হয়েছিল, তারপর থেকে তার মা তাকে সবসময় বলতো তার বোন পালিয়ে গেছে আর তোমার বোন এখন একদমই ফিরবে না, সে আমার নাক একেবারে কেটে দিয়েছে। তাই আমি তোমাকে বলছি তুমি তোমার বোনের মতো কোনো কিছুই করো না, না হলে আমি ভুলে যাব আমি তোমাকে জন্ম দিয়েছি। আসলে র্যানের মা র্যানের প্রতি আসক্ত ছিল আর সে তার সব মেয়েকেই তার কাছে রাখতে চাইতো। র্যানের মনে পড়ছিল তার বোন কিভাবে তাকে প্রোটেক্ট করতো। তার মা তাকে বলছিল স্বপ্ন দেখা বন্ধ করে দাও, যে তুমি তোমার বোনের সাথে দেখা করতে পারবে। র্যান তার মায়ের কথা শুনছিল না, তাই সে জোর করে তাকে স্যুপ খাওয়াতে শুরু করে। র্যান টেস্ট দেখেই বুঝতে পারে এটার মধ্যে তার মা ওষুধ মিশিয়েছে, তাই সে ইশারা করে তার মাকে বলছিল এখন থেকে সে তার বোনের ব্যাপারে আর কোনো ইনভেস্টিগেট করবে না, আর এখন থেকে আমি তোমার সব কথাই শুনবো। তার মা খুশি হয়ে যায় আর বলে, তোমার বোন একজন খারাপ উদাহরণ ছিল, তুমি তার মতো হওয়ার চেষ্টাও করবে না। আর সে র্যানকে আবারও তার রুমে যেতে বলছিল। অন্যদিকে হানকে গ্র্যান্ডপা অনেকগুলো মেয়ের ছবি দেখাচ্ছিল তাকে বিয়ে করার জন্য, আর তাকে বলছিল ফ্যাং ফ্যামিলির মেয়ে অনেক বছর ধরেই মিসিং, তাই এই ম্যারেজ কন্ট্রাক্ট ভ্যালিড হবে না, তাই আমরা এই বিয়েটাকে বেশি দিন হোল্ডও করতে পারবো না, তাই আমি তোমাকে যে মেয়েদের ছবি দিয়েছি তাদের মধ্যে একজনকে চুজ করো। হান তখন গ্র্যান্ডপাকে বলে সে ফ্যাং ফ্যামিলির সাথে বিয়ে ভাঙতে রাজি না, সে তো ফ্যাং ফ্যামিলির দ্বিতীয় মেয়ে র্যানকে বিয়ে করতে চায়। গ্র্যান্ডপা তাকে বলে সে তো বোবা, আর তোমার কি মনে হয় সে আমাদের পরিবারের পুত্রবধূ হওয়ার যোগ্য? হান তাকে বলে 20 বছর আগে যখন ম্যারেজ কন্ট্রাক্ট করা হয়েছিল তখন সে কন্ট্রাক্টে লেখা হয়েছিল আমার বিয়ে ফ্যাং পরিবারের মেয়ের সাথে হবে, আর সে কন্ট্রাক্ট পেপারে কারো নাম লেখা ছিল না, আর আমি র্যানকে অনেক বেশি পছন্দ করি। গ্র্যান্ডপা বলে প্রথমবার শুনছি তুমি কোনো মেয়েকে পছন্দ করো, তুমি যদি মত বানিয়ে থাকো তাহলে আমরা নিয়মকানুন ফলো করব, কিন্তু তুমি লো পরিবারের ছেলে, তাই আগে যাই করবে ভেবে চিন্তে করো। হান তাকে বলে গ্র্যান্ডপা আপনি চিন্তা করবেন না, আমি জানি আমি কি করছি। তারপরে সিন আমরা দেখতে পাই তারা দুজনে একসাথে ছিল। হান তাকে বলছিল তুমি বলেছিলে সারাক্ষণ তোমার মায়ের ওপর নজর রাখতে, আমার লোকেরা খোঁজ খবর নিয়েছে তোমার মা কার সাথে যোগাযোগ করেছে। হান তারপর তাকে ছবি দেখায় আর সে দেখে বলে এটা তো আমাদের বেস্ট ফ্রেন্ডের ক্লিনার। র্যান তখন সন্দেহ করে আর ভাবে হতে পারে সে তার বোনের ব্যাপারে জানে, আর সে হানের কাছে 50 মিলিয়ন টাকা চাইছিল। হানও তখন সেটা ট্রান্সফার করতে শুরু করে। র্যান তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না আমি এত টাকা দিয়ে কি করব? হান বলে তার দরকার হবে না, তারপর সে তাকে টাকা ট্রান্সফার করে দেয় আর বলে তুমি চিন্তা করো না, আমি আমার লোকদেরকে তার ব্যাপারে ইনফরমেশন বের করতে বলছি। র্যানও তখন তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর র্যান সে মহিলার কাছে চলে যায়, তাকে টাকা দেয় এবং তার বোনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে মহিলা এরকম দেখাচ্ছিল সে কোনো কিছুই জানে না। তখন সে তাকে আরো বেশি টাকা অফার করতে শুরু করে আর বলে আমি জানি তোমার অনেক ঋণ আছে। তখন সে বলতে
বলতে শুরু করে, যখন তোমার বোন বেসমেন্টে ছিল তখন আমি তার ভিডিও বানিয়েছিলাম। তখন মিসেস ফ্যাং তাকে হুমকি দিয়েছিল সেই ভিডিও যদি পোস্ট করা হয় তাহলে আমার ছেলে এবং আমার সাথে অনেক বেশি খারাপ হবে। রেন তখন তাকে একটা পেন ড্রাইভ দেয় আর বলে সেই ভিডিওটা এখানে ট্রান্সফার করো, আর তাকে বলে এই টাকা দিয়ে সে এবং তার ছেলে ভালো জীবনযাপন করতে পারবে। তখন সে মহিলা তাকে সে ভিডিও ট্রান্সফার করে। তারপর রাতে যখন সে ভিডিও দেখছিল তখন তার অনেক বেশি কান্না পাচ্ছিল, কারণ সেখানে দেখানো হচ্ছিল তার মা কিভাবে তার বোনকে টর্চার করতো। এই সব কিছু দেখার পর তো র্যানের অনেক বেশি রাগ উঠছিল। তার কিছুক্ষণ পর তার মা সেখানে চলে আসে আর সে র্যানকে জিজ্ঞেস করে কি হয়েছে, তোমাকে এত উদাস কেন মনে হচ্ছে। তখন সে বলে আমার বোনের কথা মনে পড়ছে। তারপরে তার মা তাকে স্যুপ খেতে দেয় আর বলে মনে হচ্ছে তোমার বোন আর বেঁচে নেই, কি জানি সে পালিয়ে কোথায় চলে গেছে। র্যান তাকে বলে এর মানে আমার বোন কি মারা গেছে। তার মা তাকে হ্যাঁ বলছিল। মনে মনে র্যানের অনেক বেশি রাগ উঠছিল, কিন্তু সে চুপ থাকে। র্যান বলে আপনি চিন্তা করবেন না, এখন থেকে আমি আপনাকে আর বিরক্ত করব না, আর বোনের কথা মনে করব না, আমি আপনার সব কথা শুনে চলবো। তার মা তখন বলে ভালো করেছো, তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে কখনই খারাপ দিকে যাবে না। আর তার জন্য আবারও রুলস বুক বানিয়ে নিয়ে এসেছিল। অন্যদিকে র্যান জানতো তার বোন মারা যায়নি, তার মা তাকে মিথ্যে কথা বলছে। তারপর হান যখন বাড়িতে আসে যে কোনোভাবে র্যান তার সাথে কথা বলতে চাইছিল, তাই হানের আসা মাত্রই সে অজ্ঞান হওয়ার নাটক করে। র্যানের মা বলে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন হান বলে দরকার পড়বে না, আমি আমার পার্সোনাল ডাক্তারকে এখানে ডাকছি, কারণ সে জানতো সে অজ্ঞান হওয়ার নাটক করছিল। তাই সে ডাক্তারে যাওয়ার পর চোখ খুলতে বলছিল। র্যান তাকে বলে আমার তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তখন সে বলে আমি জানি তোমার সিস্টারের ব্যাপারে। র্যান বলে তুমি কিভাবে জানলে। হান তাকে বলে তুমি যেরকম ভাবে তোমার মায়ের ওপর নজর রাখতে বলছিলে আমি বুঝতে পেরেছি। র্যান বলে এখন আমি তোমার কাছ থেকে কোনো কিছু লুকাতে চাই না, আমি চাই তুমি আমার বোনকে খুঁজতে আমাকে সাহায্য করো। হান বলে তোমার কাছে কি কোনো ক্লু আছে যেটার মাধ্যমে আমরা জানতে পারবো তোমার বোন কোথায়। র্যান তাকে বলে সে মহিলার কাছ থেকে আমি ভিডিও পেয়েছি যেটার মধ্যে মা আমার বোনকে অনেক বেশি টর্চার করছিল। মা বলেছে সে মারা গেছে, কিন্তু আমি জানি বোন এখনো জীবিত আছে। হান তখন বলে এর মানে তোমার মা আসলে অনেক বেশি নিষ্ঠুর। র্যান তাকে বলে আমার কোনো আইডিয়া নেই যে সে বেসমেন্ট কোথায়। হান তাকে বলে তুমি চিন্তা করো না, আমি খোঁজ নিব। কিন্তু হঠাৎ করে র্যান অজ্ঞান হয়ে যায়। তারপর ডাক্তার তাকে চেক করে আর বলে পেশেন্ট অনেক বেশি দুর্বল হয়ে গেছে এবং তার শরীরের মধ্যে পুরনো কিছু আঘাতের দাগ রয়ে গেছে। আর পেশেন্টকে দেখে বোঝা যাচ্ছে তাকে কোনো খারাপ ধরনের ওষুধ খাওয়ানো হয়েছে। হান তখন র্যানের মাকে বলে আপনার কি মনে হচ্ছে না আপনার কিছু এক্সপ্লেন করা উচিত। র্যানের মা তো ভয় পেয়ে যায় আর বলে সে ছোটবেলায় পড়ে গিয়েছিল আর অনেক বেশি ব্যথা পেয়েছিল, তাই তার শরীরে ব্যথার চিহ্ন রয়ে গেছে, আর আমি তাকে ভিটামিনের ওষুধ দিই। তখন হান তাকে বলে নাটক করার দরকার নেই, আমি সে ওষুধের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি যেটার মাধ্যমে মানুষ বোবা হয়ে যায়। র্যান যখন 5 বছরের ছিল আপনি তখন থেকে তাকে অনেক বেশি টর্চার করতেন আর তাকে সবসময় ক্রোসেট পরিয়ে রাখতেন। তার মা তো স্বীকার করতে চাইছিল না। হান বলে আপনি র্যানের মা, এ কারণে আমি আপনাকে কোনো কিছু করছি না, কিন্তু এখন থেকে যদি আপনি র্যানকে ভালোভাবে ট্রিট না করেন তাহলে কিন্তু ফলাফল আপনাকে ভোগ করতে হবে। তারপরে সিনে অ্যাসিস্ট্যান্ট হানকে বলছিল র্যানের বোনের ব্যাপারে কোনো কিছুই জানা যাচ্ছে না, আমার কাছে একটা প্ল্যান আছে। র্যানের মায়ের দুর্বলতাই হচ্ছে র্যান, আমরা র্যানকে ইউজ করে তার মুখ থেকে সবকিছু বের করতে পারি। কিন্তু হান তাকে বলে র্যান কোনো জিনিস না, তাই আমি তাকে ইউজ করতে পারবো না। তারপর সে র্যানের কাছে আসে আর বলে তুমি ভালোভাবে রেস্ট করো, সবকিছু আমার উপরে ছেড়ে দাও। র্যান তাকে জিজ্ঞেস করে কেন তুমি সব সময় আমার প্রতি এত বেশি ভালো। হান তাকে বলে কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার কাছাকাছি এসেছিলাম কারণ আমার তোমার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ছিল আর তোমাকে অনেক মিস্টেরিয়াস মনে হয়েছিল, কিন্তু এখন আমি তোমাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছি। তোমার যদি কোনো কিছু দরকার পড়ে তুমি আমাকে বলতে পারো, তোমার জন্য আমি নিজেকে ইউজ করাতেও রাজি আছি। র্যান তাকে বলে এর মানে তুমি আগেই জানতে আমি তোমাকে ইউজ করছি। তখন সে বলে হ্যাঁ, আর আমি নিজের ইচ্ছায় তোমাকে আমাকে ব্যবহার করতে দিচ্ছিলাম। আর সে তাকে বলে আমি তোমার বাড়ির আশেপাশে আমার লোকদেরকে লাগিয়ে দিয়েছি। র্যান তো হানকে বলছিল তাকে এখান থেকে নিয়ে যেতে। হান তাকে বলে তুমি জানো তোমার মা কেমন, তোমাকে যদি আমি এখান থেকে নিয়ে যাই তাহলে সে তোমার বোনকে কখনোই ফ্রি করবে না। র্যান তো মুগ্ধ হয়ে হানকেই দেখছিল আর ভাবছিল সে কত বেশি ভালো, সবসময় তার চিন্তা করে। তাই সে হানকে আর টুলসের মতো ব্যবহার করতে চায় না, বোঝাই যাচ্ছিল সেও তার প্রতি দুর্বল হয়ে গেছে। অন্যদিকে তাদের দুজনকে একসাথে র্যানের মা দেখে ফেলে আর সে একজনকে কল করে বলে র্যানের হেয়ার ক্লিপের মধ্যে মাইক্রোফোন ইনস্টল করে দিতে, যাতে সে র্যানের সব কথাবার্তা শুনতে পায়। অন্যদিকে র্যান হানকে জিজ্ঞেস করছিল তুমি কি সত্যি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও। হান তাকে বলে হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করার জন্য অপেক্ষা করছি। তখন র্যানও তাকে বিয়ের কথাই বলছিল। তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। র্যান তাকে কিস করে সেখান থেকে চলে যায় আর ইচ্ছে করে তার হেয়ার পিনটা সেখানে ফেলে দেয়। অন্যদিকে হানও সেই হেয়ার পিনটা পেয়ে স্মাইল করতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে র্যান ইচ্ছে করে সেটা তার পাশেই ফেলেছিল।
কারণ সে তার মায়ের প্ল্যানের ব্যাপারে আগেই বুঝতে পেরে গিয়েছিল। তার মা তার কথা শোনার জন্য একটা ডিভাইস ইনস্টল করে দিয়েছিল। তারপর অ্যাসিস্ট্যান্ট সেটা চেক করার পর তাকে বলছিল এটার মধ্যে অডিও ডিভাইস ইনস্টল করা হয়েছে। অন্যদিকে আমাদেরকে মিসেস ফ্র্যাঙ্ককে দেখানো হয় সে তো কথা শোনার জন্য বসেছিল। হান সেখানে ইচ্ছে করে বলতে শুরু করে কালকে সে র্যানকে বিয়ে করবে। মিসেস ফ্র্যাঙ্ক তখন অনেক বেশি রেগে যায় আর সে র্যানের কাছে গিয়ে তাকে বলে তুমি যদি কালকে তাকে বিয়ে করার জন্য চাও তাহলে তোমার বোনকে কখনোই দেখতে পাবে না। র্যান তাকে বলে এর মানে কি আমার বোন এখনো জীবিত আছে? আপনি কি জানেন আমার বোন কোথায়? তার মা তাকে বলে আমি তোমাকে তোমার বোনের খোঁজ দিতে পারি, কিন্তু তার বদলে তোমার হানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সারা জীবন আমার সাথেই থাকতে হবে, না হলে তুমি কখনোই তোমার বোনকে খুঁজে পাবে না। র্যান তাকে জিজ্ঞেস করে আপনি আবার মিথ্যে কথা বলছেন না তো? তার মা তাকে বলে আমি তোমাকে কখনোই মিথ্যা কথা বলিনি, তোমার সব অ্যান্সার এটার মধ্যে আছে। এখন তুমি ডিসাইড করো তুমি কি হানকে বিয়ে করবে নাকি তোমার বোনকে চুজ করবে। র্যান তখন সেই ভিডিও দেখতে শুরু করে যেটার মধ্যে সেই ভিডিওই ছিল তার মা কিভাবে তার বোনকে টর্চার করছিল। কিন্তু র্যানের মা তো জানতো না যে সে আগে এ ব্যাপারে জানে। হান র্যানকে বলে তুমি টেনশন নিও না, মিসেস ফ্র্যাঙ্ক খুব ভালোভাবেই জানে তোমার দুর্বলতা তোমার বোন, তাই সে তোমার বোনকে দিয়ে তোমাকে থামাতে চাইছে। সে তোমার মা হওয়ার তো ডিজার্ভই করে না, সে তোমাকে পাপেটের মতো ইউজ করছে। কিন্তু এখন আমি তোমার সাথে আছি তাই কোনো জিনিসের চিন্তা তোমাকে আর করতে হবে না। আর সে কালকে তাকে বিয়ে করতে বলছিল। র্যান তাকে বলে তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও? হান তাকে হ্যাঁ বলে আর তাকে ভালোবেসে কিস করতে শুরু করে। তারপর র্যান দেখতে পায় তাকে বিয়ে করার জন্য সবকিছু রেডি করা হচ্ছিল। র্যান তো মনে মনে হানের কাছে অনেক বেশি ক্ষমা চাইছিল, কারণ সে আজকে বিয়ে থেকে পালাবে, কারণ তার মেন উদ্দেশ্যই ছিল তার বোনকে বাঁচানো। কিন্তু সেও কিন্তু হানকে বিয়ে করতে চায়, কারণ সেও তার প্রতি দুর্বল হয়ে গিয়েছিল। তারপরের দিনে সিন আমাদেরকে দেখানো হয় হান তো তার ওয়াইফের জন্য ওয়েট করছিল, কিন্তু হান তো র্যানের লোকেশন ট্র্যাক করতে শুরু করে আর বুঝতে পারে সে আশেপাশে নেই। আশেপাশে সবাই তো বলতে শুরু করে শুনতে পেয়েছি সেই মেয়েটা নাকি বোবা ছিল, কিন্তু সে তো পাওয়ারফুল একজনকে বিয়ে না করে কিভাবে পালাতে পারে। অন্যদিকে র্যানের মা তো অনেক বেশি হ্যাপি ছিল, তাই সেই স্টেজে চলে যায় আর তার মেয়ের তরফ থেকে ক্ষমা চাইতে শুরু করে আর বলে সব দোষ তার, সে তার মেয়েকে ভালোভাবে শিক্ষা দিতে পারেনি। তার এই নাটক দেখার পর হান তো বুঝতে পারে হয়তো সেই কিছু একটা করেছে, তাই সে র্যানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদেরকে র্যানকে দেখানো হয় তার মা তাকে যেই জায়গায় আসতে বলেছিল সেই জায়গায় সে চলে যায়। তার মা তখন সেখানে চলে আসে আর বলে তুমি তোমার বোনকে খোঁজার জন্য এত বেশি উত্তপ্ত হয়ে আছো। র্যান তার মাকে বলে আমি আপনার কথায় বিয়ে থেকে পালিয়ে এসেছি, তারপর আপনি আমাকে ভুল অ্যাড্রেস দিয়েছেন, আমার বোন কোথায়? তার মা তখন তার বোনের ছবি দেখাতে শুরু করে যাকে সে একটা খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছিল। তার মা তাকে হুমকি দেয় আর বলে তুমি যদি তোমার বোনের সাথে দেখা করতে চাও তাহলে সম্পূর্ণরূপে হানের সাথে তোমাকে ব্রেকআপ করতে হবে। তারপর সে হানের সাথে দেখা করার জন্য চলে যায়। তখনই র্যানকে তার মা কল করে আর বলে ফোন স্পিকারে রাখো। তারপর সে হানকে বলতে শুরু করে র্যান তোমাকে বিয়ে করতে চায় না, তাই তাকে জ্বালাতন করা বন্ধ করে দাও। হানও তখন র্যানকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি সবকিছু শেষ করতে চাও? র্যানও তখন তাকে হ্যাঁ বলে। তখন তো সে অনেক বেশি রেগে যায়। তারপরের দিন হান তো অনেক বেশি রেগে ছিল আর ফ্যাং পরিবার থেকে চলে যাচ্ছিল। র্যানের মা তো অনেক বেশি খুশি ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই র্যান একটা জায়গায় অডিও ডিভাইস লুকিয়ে দিয়েছিল, এটা আসলে তাদের দুজনেরই প্ল্যান ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কালকে যখন হান তাকে খোঁজার জন্য গিয়েছিল, দেখতে পায় র্যান তো অনেক বেশি কান্নাকাটি করছে। হান তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কেন এত বেশি প্যারেশান? র্যান তাকে বলে আমি তোমাকে ইউজ করছি, আমি বিয়ে থেকে পালিয়ে গিয়েছি, তারপর তুমি কেন আমার সাথে এত বেশি ভালো, তোমার কি একটু রাগ ওঠে না? হান তাকে বলে আমি কেন রেগে যাবো, আমি জানি কোনো কারণ ছাড়া তুমি এরকম করোনি। র্যান তাকে বলে আমি আমার বোনকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু মা আমাকে ভুল অ্যাড্রেস বলেছিল। হান তাকে বলে তোমার টেনশন করার দরকার নেই, কারণ আমি বিয়ে করে ফেলেছি, তোমার বোন কোথায় আছে? র্যান তাকে বলে তাহলে এখনই চলো। তখন সে বলে তো তাড়াতাড়ি করা ঠিক হবে না, তোমার মা জানতে পারলে তোমার বোনকে মেরেও ফেলতে পারে। তাই তারা দুজনেই নাটকের প্ল্যান করেছিল যাতে তার মা মনে করে তাদের মধ্যে আর কোনো সম্পর্কই নেই, যাতে তার মা কিছুক্ষণ শান্ত থাকে আর কোনো কিছুই না করে। হান তখন তার কথায় রাজি হয়ে যায়, তখন সে তাকে কিস করে। অন্যদিকে মিসেস ফ্র্যাঙ্ককে দেখানো হয় সে তো অনেক বেশি খুশি ছিল তাদেরকে আলাদা করে, কিন্তু সে যখন জানতে পারে তারা দুজনে আবারও একসাথে আছে সে তো আরো বেশি রেগে যায়। আসলে সে ইচ্ছে করে সেই ছবিটাকে পাঠিয়েছিল যাতে সে তার মাকে আরো বেশি উত্তপ্ত করতে পারে। হান তো সেখানে র্যানকে কিস করে আর বলে সবকিছু শেষ করার সময় হয়ে গেছে। র্যান তাকে বলে সবকিছু ঠিক হওয়ার পর আমি তোমাকে বিয়ে করতে চাই। হানও তখন খুশি হয়ে যায়, তারপর তার আবারও শুরু হয়ে যায়। অন্যদিকে র্যানের মাকে দেখানো হয়েছে কিনা অনেক বেশি টেনশনে ছিল। র্যান তো এইসব কিছু দেখে অনেক বেশি হ্যাপি ছিল। তারপর তারা সবাই মিলে র্যানের বোনকে রেস্কিউ করার জন্য চলে এসেছিল। র্যান তো তার বোনকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। তার মা এসে তো চিল্লাতে শুরু করে, কিন্তু র্যান হঠাৎ করে তার মায়ের সামনে কথা বলে ফেলে। র্যান তার মাকে বলে তোমার আর নাটক করার দরকার নেই, কারণ আমি জানতে পেরে গেছি তুমি আমার দেওয়া ওষুধ খাও না, আর তুমি আমার সামনে বোবা হওয়ার নাটক করো। র্যানের মা তো বন্দুক দিয়ে শুট করতে চাইছিল, তখন তার বোন সামনে চলে আসে।
কিন্তু মিসেস ফ্র্যাঙ্ক কিছু করবে তার আগে সেখানে হান চলে আসে তার লোকদেরকে নিয়ে। আর সে হানকে বলতে শুরু করে, তুমি কি ভেবেছো তাদেরকে তুমি বাঁচাতে পারবে? আসলে সে রেনের বোনের শরীরের মধ্যে বম লাগিয়ে ফেলেছিল। রেন তার মাকে বলে সে তার সাথে যাওয়ার জন্য রেডি আছে, কিন্তু তার বোনকে ছাড়তে হবে। হান তাকে এরকম করতে নিষেধ করেছিল, কিন্তু রেন তাকে বলে আমি চাই না আমার কারণে আমার বোন মারা যাক। রেন তারপর তার মায়ের কাছে চলে যায় আর তার মায়ের কাছ থেকে গান নেওয়ার চেষ্টা করেছিল। এরকম করতে গিয়ে রেন তখন হার্ট হয়ে যায়। এসব কিছু আবার হান সহ্য করতে পারে না। সে তখন তাকে বাঁচাতে গিয়ে রেনের মাকে শুট করে ফেলে। তারপর তারা বমও বন্ধ করে ফেলে। হান তাকে বলে এখন বম আমাদের কিছুই করতে পারবে না, আর তোমার মায়ের শোল্ডারের মধ্যে গুলি লেগেছে, তাই তার কোনো কিছুই হবে না। তারপর রেনের বোন তাকে বলছিল মা এখন প্যারালাইজ হয়ে গেছে গুলি লাগার কারণে। রেনের মনে পড়ছিল তার মা কিভাবে তার বোনকে বুলি করতো, কারণ তার বোন তার মায়ের সব নিয়ম কানুন ফলো করতো না। আর সে রেনকে তার বোনের কাছ থেকে দূরে থাকতে বলতো আর বলতো যাতে তার বোনের মতো সে না হয়ে যায়। রেনকে তার মা সবসময় কন্ট্রোল করতে চেয়েছে, কিন্তু সে অনেক খুশি আজকে সে ফ্রিডম পেয়েছে। তারপর দুই বোন মায়ের সাথে দেখা করার জন্য যায়। রেন বলে আপনি কি ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন আমাদের দুজনকে একসাথে দেখে? রেনের বোন বলে সে কেন ডিসঅ্যাপয়েন্ট হবে, সে তো রেগে আছে কারণ আমরা তার বানানো রুলসগুলো ভেঙে ফেলেছি। রেন বলে আপনি কি ভেবে দেখেছেন এই রুলসগুলো আমাদেরকে কত কষ্ট দিয়েছে? আমরা কারোর সাথে কথা বলতে পারিনি, বন্ধুত্ব করতে পারিনি, আমরা আমাদের পছন্দ মতো কোনো কিছু খেতে পারতাম না, কোনো কিছু পড়তে পারতাম না। আপনি সব সময় আমাদেরকে পুতুলের মতো ট্রিট করেছেন। আপনি ভেবেছিলেন রেন যদি আমার সাথে থাকে তাহলে সে আমার মতো বিগড়ে যাবে, তাই আপনি আমাকে বন্ধ করে রেখেছিলেন। আপনি তো আমাদের মা হতেই পারেন না, আপনি আমাদের জন্য জেলখানা। তাই আমরা এখন আপনাকে ছেড়ে এখান থেকে চলে যাব। তার বাবা তাকে বলে আমি জানি তোমাদেরকে আমি ভালো জীবন দিতে পারিনি, আমিও চেয়েছিলাম তোমরা নর্মাল জীবন যাপন করো, কিন্তু আমি কোনো কিছুই করতে পারিনি। দুই বোন তখন বলে বাবা আমরা আপনাকে ব্লেম করছি না, কিন্তু তার বাবা তখন তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে এটা আমারই দোষ, আমি তোমাদের জন্য কোনো কিছুই করতে পারিনি, কিন্তু আমি এখন চাই তোমরা তোমাদের জীবন নিজের মতো করে কাটাও, আর তোমাদের মা এটাই ডিসার্ভ করতো, তাই তার অবস্থা এখন এমন। তারা বলে তারা কখনোই তাদের মাকে ক্ষমা করবে না, এই কথা বলে চলে যায়। তারপর তারা দুজনেই অন্য দেশে চলে যেত, কিন্তু তখনই হান সেখানে আসে আর বলে তুমি কি কখনো আমার প্রতি সত্য ছিলে? রেন বলে সবকিছু শেষ হয়ে গেছে, তাহলে তুমি কেন এসব জিজ্ঞেস করছো? তুমি তো সবই জানো, আমি তোমাকে ইউজ করেছি, তোমার টাকা পয়সা সবকিছুকে আমি ইউজ করেছি আমার বোনকে খোঁজার জন্য, আর তোমার মাধ্যমে যাতে আমি মায়ের সাথে ভালোভাবে ডিল করতে পারি, কিন্তু এই সব কিছু করতে গিয়ে আমি তোমাকে অনেক জ্বালাতন করেছি। হান বলে এখন সবকিছু শেষ হয়ে গেছে, তাই তুমি কি এখন আমাকে আর ইউজ করবে না? হান বলে ঠিক আছে আর কিছু বলতে হবে না। আর তারপর তাদের এয়ারপোর্টে ছাড়ার জন্য সে চলে আসে, আর সে র্যানকে তার খেয়াল রাখতে বলছিল আর বলে এখন তুমি তোমার ফ্রিডমকে ভালোভাবে এনজয় করো, কারণ আমি তোমার মায়ের মতো ভালোবাসার জন্য তোমাকে আটকে রাখবো না, তুমি তোমার মন মতো সবকিছু করতে পারো, জীবনকে উপভোগ করতে পারো। তারপর সে চলে যাচ্ছিল। এসব কিছু দেখার পর তো হান সেখানে অনেক বেশি স্যাড হয়ে দাঁড়িয়ে থাকে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি কেন দাঁড়িয়ে আছেন, তাকে গিয়ে থামান। হান বলে সে ফ্রিডম চায়, আমি তাকে প্যারেশান করতে চাই না। তখনই পেছন থেকে র্যান চলে আসে আর বলে আমি তো আমার বোনকে সিওপ করার জন্য এসেছিলাম, আমার বোন নতুনভাবে তার জীবনটাকে শুরু করতে চায়, তাই তার নিজেকে ঠিক করার জন্য একটা জায়গার দরকার, আর তুমি কিভাবে ভাবতে পারলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? এ কথা বলে সে হানকে জড়িয়ে ধরে। তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। র্যান তাকে বলে আমি জানি আমি সেলফিশ ছিলাম, আমি আমার মোটিভের জন্য তোমাকে ইউজ করেছিলাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে দেখা হওয়ার পর আমি সবকিছু ফিল করেছি, ফ্রিডম কাকে বলে, ভালোবাসা কাকে বলে। এখন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর বিয়ে করতে চাই। হান খুশি হয়ে তাকে আংটি পরাতে শুরু করে। হান তাকে কিস করবে, কিন্তু র্যান তাকে বলে আগে আমি আমার স্কুল কমপ্লিট করতে চাই, তারপর বিয়ে। তখন হান বলে ঠিক আছে। তারপর তারা দুজনে একে অপরকে কিস করে। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।